প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। স্বাগত অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, শুল্ক 3 মাস স্থগিত রাখার অনুরোধ, ট্রাম্পকে ইউনূসের চিঠি, গাজার প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ। দৈনিক যুগান্তর, প্রস্তাবিত শুল্ক 3 মাস স্থগিত চায় ঢাকা, গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বর্বরতার প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল সারা দেশ। দৈনিক সমকাল, যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি, গাজার পাশে বাংলাদেশ, জুলুমের প্রতিবাদ, ফিলিস্তিনে গণহত্যা, গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল। কালের কণ্ঠ, ডিসেম্বরে ভোট, অনড় বিএনপি, ট্রাম্পকে ইউনূসের চিঠি, বাড়তি শুল্ক 3 মাস স্থগিত রাখার অনুরোধ, গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ, দেশ উত্তাল। বাংলাদেশ প্রতিদিন, ভোটের রোডম্যাপ প্রস্তুত, ফিলিস্তিনিদের পাশে আমরা। দৈনিক ইত্তেফাক, শুল্ক 3 মাস স্থগিত করার অনুরোধ, ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। মানব জমিনের শিরোনাম, বিক্ষোভে উত্তাল দেশ, গাজায় গণহত্যার তীব্র প্রতিবাদ। খবরের কাগজ, সাফল্যের জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ, ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল দেশ। দৈনিক দেশ রূপান্তর, শুল্ক 3 মাস স্থগিত চায় বাংলাদেশ, গণহত্যার নিন্দায় উত্তাল দেশ, বিডা সম্মেলনের প্রথম দিনেই বিনিয়োগ আনতে তোড়জোড়। কালবেলার শিরোনাম, 12 দোষে ধ্বংস হয়েছে পুলিশের পেশাদারিত্ব। আমার দেশ গর্জে উঠল বাংলাদেশ, গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সারা দেশে নজিরবিহীন প্রতিবাদ। সময়ের আলো, বিশ্বজুড়ে প্রতিবারের সুনামি, শুল্ক 3 মাস স্থগিতের অনুরোধ যুক্তরাষ্ট্রকে। দৈনিক দিনকাল, ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ। প্রতিদিনের বাংলাদেশ, গাজায় গণহত্যা বন্ধ করো, ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, গণহত্যার নিন্দা বাংলাদেশের। আলোকিত বাংলাদেশ, থামাও গণহত্যা, স্বাধীন করো ফিলিস্তিন। দৈনিক জনকণ্ঠ, বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ। ইনকিলাব, বিক্ষোভে উত্তাল সারা দেশ, ইহুদি বাহিনীর নৃশংসতার বর্বরতা ও ধ্বংসকাণ্ডের প্রতিবাদ, শুল্ক 3 মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি দিলেন ডক্টর ইউনূস। আপনি শিরোনাম শুনলেন। গাজায় সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা পৃথিবীর মতো গতকালও বাংলাদেশে উত্তাল হয়ে উঠেছিল এবং গাজার প্রতি সংহতি জানিয়ে যে আমাদের দেশে বিক্ষোভ মিছিল হলো এবং কর্মসূচি পালিত হলো। একই সাথে পত্রিকার শিরোনাম যে গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড দখলে ইসরায়েলের। তাহলে আমার একটা প্রশ্ন, যে এই যে মানবিক বিপর্যয়টা ঘটছে মানুষের প্রতি, সারা পৃথিবী যেখানে সোচ্চার হচ্ছে, নিন্দা করছে, সেখানে ইসরায়েল বরঞ্চ ওইটা না মেনেই তারা অলরেডি অর্ধেক ভূখণ্ড দখল করে নিয়েছে। এটার ভবিষ্যৎ কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। প্রথমেই আমি গাজা এবং পশ্চিম তীর সহ এন্টায়ার ফিলিস্তিনের জনগণের উপর যে ইসরায়েলি বর্বরতা, নিষ্ঠুরতা, এটা নজিরবিহীন নিষ্ঠুরতা, পৃথিবীর ইতিহাসে নাই এরকম কাণ্ডজ্ঞানহীন কাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা বেশ কিছু এটা তো পূর্ব থেকেই চলছে, কিন্তু গাজায় তারা যে হামলাগুলি পরিচালনা করছে, নিষ্ঠুরতার মাত্রা এত বেশি যেটা কল্পনাতীত। এবং সর্বশেষ যে হামলাগুলি রাফা বর্ডারে, যেখান দিয়ে খাদ্যের মূল সরবরাহটা আসে মিশর থেকে, সেই প্যাসেজ পয়েন্টের হাসপাতালের উপরে যেভাবে রোগীদের উপরে, ডাক্তারদের উপরে, নার্সদের উপরে হামলা করা হয়েছে, সেটা চিন্তারও বাইরে। কারণ এরা তো আর কোনো যুদ্ধে বা কোনো প্রতিবাদেও জড়িত না, সাধারণ মানবিক কর্মকাণ্ডকেও তারা বন্ধ করে দিচ্ছে। তো সুতরাং এই ধরনের নৃশংস নিষ্ঠুরতার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। এবং আমরা মনে করি যে এইটা ফিলিস্তিনি যে ভূখণ্ড 1967 সালের যে সীমানা রেখা, সেই সীমানাকে ঠিক 67 সালের পূর্বে সেই সীমানাকে ঠিক রেখে
এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে, এবং একই সঙ্গে একটা দ্বিরাষ্ট্রীয় সমাধান, যেটা ইসরায়েলি রাষ্ট্র এবং ফিলিস্তিনি আলাদা আলাদা রাষ্ট্র। কিন্তু এখানে আপনি যে প্রশ্নটা করলেন যে অনেকগুলি জায়গায় অধিকৃত হয়েছে, দখল করেছে, এটা ওয়েস্ট ব্যাংকে প্রথমে করেছে, এখন গাজাতেও, এবং সেই জায়গাটা সেই জন্যই বলা হচ্ছে যে অরিজিনাল সীমানাটা হলো 1967 সালের পূর্বে। সো এখানে যে বসতি স্থাপন করেছে, এই বসতি অবশ্যই শান্তিপূর্ণ সমাধান যদি চায় তাহলে সেটা সরাতে হবে। এখন জিনিসটা হলো যে এখানে সবচেয়ে বড় সমস্যাটা হলো ইসরায়েল বা ইহুদি এই রাষ্ট্রটির পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন, সেটা মানে ডেমোক্রেট প্রশাসনই হোক আর রিপাবলিক প্রশাসনই হোক, দুইটা প্রশাসনই নিঃসংকোচে সমর্থন দিয়ে যাচ্ছে, এবং তাদের এই সমর্থনের কারণেই এই ইসরায়েলিরা এই ধরনের হামলা করার সাহস পাচ্ছে, এবং তারা যে ধরনের প্রযুক্তিগত, সমরাস্ত্রগত, আপনারা জানেন যে গত সরকার যেটা আমেরিকায় ছিল, তারা বিদায় নেওয়ার আগেও বাইডেন প্রশাসন তারা বিপুল সংখ্যক অর্থ বরাদ্দ দিয়ে গেছে এই এর জন্য। একদিকে তারা বলছে যে তারা এই ধরনের সহিংসতা তারা চান না, তারা সিজফায়ার চান, ধ্বংসযজ্ঞ চান না, বাট অ্যাট দ্য সেম টাইম তারা অ্যালোকেশন দিচ্ছে এখানে ইয়ের জন্য, ইসরায়েলের জন্য। আবার দ্বিতীয় হলো যে ইসরায়েল মানে প্যালেস্টাইনের জনগণের পক্ষে যদি কোনো প্রস্তাব আসে সিকিউরিটি কাউন্সিলে এটা বন্ধ করার জন্য, সেটার মধ্যে যেহেতু তারা একটা বৃহৎ 5টা ভেটো শক্তিসম্পন্ন কান্ট্রির একটা, সেখানে তারা ভেটো দিচ্ছে, এবং অসংখ্যবার তারা এই ভেটো দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, গ্লোবাল অ্যাকশন নেওয়া যাচ্ছে না, সেই অর্থে তো জাতিসংঘ কোনো নিরাপত্তা পরিষদ থেকে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে মানবিক সংস্থাগুলি কিছু কিছু সাহায্য তারা দিতে চাচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে রাফা ক্রসিংটাও তারা বন্ধ করে দিচ্ছে, একটা অমানবিক পরিস্থিতির সৃষ্টি করছে। তো সেই কারণেই বিশ্বব্যাপী যে ক্রাই হচ্ছে, আর আহাজারি হচ্ছে, যে প্রতিবাদ হচ্ছে, সেটার অংশ হিসেবে বাংলাদেশের আপামর জনগণ প্রতিবাদ করেছে, কিন্তু এই সংহতি জানিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি। তো এই যে মুসলিম বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রশ্নগুলো উঠছে, যে মুসলিম বিশ্বের নেতাদের যেভাবে সোচ্চার হওয়ার কথা ঠিক সেভাবে তারা সোচ্চার হচ্ছে না, বা দেশগুলো হচ্ছে না, এটা কি মনে হয় আপনার কাছে? এটাও কৌশলগত কারণে মুসলিম সবাইকে কৌশল অবলম্বন করছে, কারণ মুসলিম বিশ্বে ইন জেনারেল সাধারণ জনগণ সবাই এটার বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করছে। রাষ্ট্রগুলি এবং সংস্থা হিসেবে ওআইসি এটা গঠিত হয়েছিল ফিলিস্তিনি কজকে সামনে রেখে, যে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি, কিন্তু তারাও কিন্তু এক হতে পারছে না, কারণ এখানে নানা রকম, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বা আরব লীগের দেশগুলি, তাদের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নানা রকম বাধা ধরাই কাজে আটকে আছে, এবং অনেক দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, অনেকে দেওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু এখনকার নিষ্ঠুরতার কারণে তারা হয়তো দিতে পারতেছে না। তো এই জিনিসটা হলো একটা রাষ্ট্রীয় কৌশল, তারা ক্ষমতায় থাকার জন্য যে সমস্ত দেশগুলিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নাই, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভর করে রাষ্ট্র পরিচালনা করে, যাদের নিজস্ব শক্তির উপরে না, তারা অনেক সময় সেই জিনিসগুলিতে হয়। সেই কারণে মুসলিম বিশ্বে একটা বিভক্তি আছে রাষ্ট্রীয় পর্যায়ে, কিন্তু জনগণ কেউই কিন্তু নাই। তা আমরা আশা করছি না মুসলিম বিশ্বের ইস্যু না শুধু, এটা একটা মানবিক ইস্যু, এটা শুধু মুসলিম ইস্যু না, এটা একটা মানবিক ইস্যু, অমানবিক ইস্যু। এবং এখানে কালকে যে স্লোগানগুলি আমাদের স্টুডেন্টরা দিয়েছে, সেখানে আমরা দেখলাম যে এটা কোনো যুদ্ধও না, এটা নিষ্ঠুর হামলা। যুদ্ধ হলে তো দুই পক্ষ হবে, এখানে তো পক্ষ একটা, সেনাবাহিনী তো শুধু ইসরায়েলি বাহিনী এখানে হামলা করছে, নির্বিচারে হামলা করছে। নির্বিচারে হামলা করা কোনো যুদ্ধও করা যায় না, শুধুমাত্র হামলা যদি কেউ আক্রান্ত হয় বা যুদ্ধ হয়, সম্মুখ সমরে যুদ্ধ হতে পারে, কিন্তু আপনি যেটা বলেন নারী, শিশু, নিরস্ত্র মানুষ, ডাক্তার, নার্স যেভাবে হামলা করছে, হাসপাতালে হামলা এবং মানুষের খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়া, এটা তো একটা এই যুগে অকল্পনীয়। তো সুতরাং আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। শুল্ক প্রত্যাহার, মাননীয় প্রধান উপদেষ্টা শুল্ক 3 মাস স্থগিত রাখার অনুরোধ জানিয়ে ট্রাম্পকে চিঠি দিয়েছেন।
কি হবে? এটা যখন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন, এটা কিন্তু সবাই বুঝতেই পেরেছিলেন যে এটা ক্ষমতায় আসার সময় না। যখন উনি ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমেরিকান পরিস্থিতিটা বলে হচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসবেন, এটা সবাই বুঝতে পারছেন যে এটা উনি সবচেয়ে বড় ডিসরাপ্টর হবে। কারণ ওনার স্টাইল, ওনার পলিসি হলো বাণিজ্য পলিসি। এটা গত আমলেও দেখছেন, এইবার হয়তো একটু ব্রডার আঙ্গিকে, এগ্রেসিভ পলিসি, ব্রডার আঙ্গিকে। কিন্তু গতবারও আপনি চায়নার সাথে বাণিজ্য যুদ্ধ উনি পরিচালনা করেছেন, বিকজ উনি নিজে একজন ব্যবসায়ী এবং ব্যবসার ক্ষেত্রে উনি নিজস্ব লাভ, তার সাথে আরো একজন ব্যবসায়ী যুক্ত হয়েছে, ইলন মাস্ক। উনি হলো নিজস্ব লাভ লোকসানটা টাকার অঙ্কে গোনেন, সামাজিক অঙ্কে না। যে কারণে প্রথমে আইসে উনি যেটা করলেন যে ইউএসএআইডি সাহায্য বন্ধ করে দিলেন, সংস্থাটাই মোটামুটি অকার্যকর। এটার প্রভাব দেখেন আমাদের দেশে সর্বব্যাপী। ইউএন সংস্থাগুলি কাজ পাচ্ছে না, টাকা নেই। অন্যান্য এনজিওগুলি অবস্থা খারাপ অবস্থা হয়ে গেছে। কারণ উনি বলতে চাচ্ছেন যে এই ইউএসএআইডির মাধ্যমে সাহায্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লাভটা কোথায়, উনি হিসাবটা দেখছেন। যদিও বলছেন যে এই সমস্ত অনেক গরিব দেশ, অনেক গরিব মানুষ সাহায্য সহযোগিতা পাচ্ছে, সেটা উনি দেখছেন না, উনি দেখছেন। তো ব্যবসার ক্ষেত্রেও উনি দেখতেছেন ওনার খুব ঘনিষ্ঠ মিত্র হলো কানাডা। কানাডার উপরে উনি ট্যারিফ আরোপ করেছেন, করার কথা আগেও বলেছেন, করে দিয়েছে। চায়না তো করেছি। আমাদের মতো দেশ, আমরা যারা এরকম মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বাণিজ্য বা অর্থনৈতিক শক্তিশালী, সামরিক শক্তিশালী দেশ না, স্ট্র্যাটেজিক্যালি আমরা কোনো প্রতিদ্বন্দ্বীও না, আমাদের উপর 37% শুল্ক উনি আরোপ করেছেন, সবচেয়ে বেশি। ইন্ডিয়ার উপর 26%। সো এটা থেকে আমরা এটা বুঝতেই পারতেছিলাম যে এই জিনিসগুলি হতে পারে ট্রাম্প আসলে। এবং সুতরাং এটা খুব যে বেশি সারপ্রাইজিং কিছু হয়েছে তাও না, সেটার জন্য আমাদের মেন্টাল প্রস্তুতি আগে থেকে থাকা উচিত ছিল। আমার মনে হয় কোনো পর্যায়ে এটা ছিল। কিন্তু এখন যে জিনিসটা প্রফেসর ইউনুস যেটা করেছেন, যে এটা ঠিকই উনি করেছেন, যে উনি, কারণ এখানে দেখেন চায়না কিন্তু পাল্টা ট্যাক্স দিয়েছে, কিংবা কানাডা পাল্টা ট্যাক্স আরোপ করেছে। আমাদের সেই সামর্থ্য নাই, কারণ আমাদের এক্সপোর্টের গার্মেন্টসের একটা মেজর পোর্শন এখানে আমেরিকায় যাচ্ছে, এবং আমাদের এক্সপোর্ট বাস্কেট বলতে ওই গার্মেন্টসটাই, টেক্সটাইলটাই। ওখানে টেক্সটাইল লবিও আমাদের গার্মেন্টস এক্সপোর্টে বাধাও দিচ্ছে। তো এই জায়গাটাকে ওনারা যেটা বলতে চাচ্ছেন যে একটা বাণিজ্য ঘাটতি, আমরা বেশি এক্সপোর্ট করছি, ওনারা কম এক্সপোর্ট করছে, এতে আমেরিকার সেটাকে সামঞ্জস্য রাখা। কিন্তু এটা কথা হলো যে এটা আমেরিকার অর্থনীতির জন্য খুব মেজর প্রভাবও না। কিন্তু যেটা হইল যে নানাভাবে হয়তো ভুল তথ্য দেওয়া হয়েছে। তো এখন যেটা উদ্যোগটা নেওয়া হয়েছে, উনি রিকোয়েস্ট করেছেন 3 মাসের জন্য স্থগিত রাখার জন্য, এবং উনি কিছু পাল্টা মেজার্সের কথা ওনার চিঠি উল্লেখ করেছেন। একটা হলো যে ওনার ইম্পোর্টটা, এক হলো যে শূন্য ট্যারিফে, আমরা কিন্তু আমেরিকান প্রোডাক্ট আমেরিকা থেকে আনার জন্য আমাদের কোনো ট্যারিফ নেই, জিরো ট্যারিফ, বিশেষ করে সোয়াবিন, তুলা, এই সমস্ত আইটেমের উপরে। কিন্তু যেহেতু এটা অনেক দূরের দেশ, এটা ট্রান্সপোর্ট কস্ট বেশি, পার্শ্ববর্তী ইন্ডিয়াতে অনেক তুলা পাওয়া যায়, সেখানে অনেক গার্মেন্টস মেকাররা এখান থেকে নিয়ে আসে, এটা কস্ট এফেক্টিভ না। তো সেই জন্য আরও কিছু মেজার্স উনি দিয়েছে। এটা প্রাইভেট সেক্টর, এটা তো গভর্নমেন্ট ইম্পোর্ট করে না, সেখানে ওয়্যার হাউস করবেন, এটা সেটা উনি বলেছেন। এবং আমেরিকান আরও যেসব এক্সপোর্ট আইটেম আছে, যেমন সেমিকন্ডাক্টর কিংবা গ্যাস টারবাইন, এই সমস্ত যাতে আরো বেশি আসতে পারে, একটা সামঞ্জস্যপূর্ণ আসতে পারে। মানে আমরা চাচ্ছি যে আমরা আমেরিকান প্রোডাক্ট এখানে আসুক, আমার তো প্রোডাক্টটা কোনো থেকে ইম্পোর্ট করতে হচ্ছে, আমেরিকাতে আসলে আমার তো কোনো অসুবিধা নাই। কিন্তু ব্যাপারটা হলো যে এখানে ডিস্টেন্সের কারণে সেখান থেকে আসতে পারতেছে না। এবং উনি যে লাস্ট লাইন যেটা প্রফেসর ইউনুস বলেছেন, যে আপনার যে ট্রেড এজেন্ডা, সেটা বাস্তবায়নের জন্য আমরা সব কিছুই করব। তো আমিও ওনার সুর মিলিয়ে বলবো যে মার্কিন প্রশাসনের উচিত, আমরা অ্যাপিল থাকবে যে তারা এটা কনসিডার করবে। কারণ আমাদের মতো দেশ, এখানে মানুষের অনেক কর্মসংস্থান আছে, এটা তাদের একটা সামাজিক দায়িত্ব যে গার্মেন্টস শিল্পটার যাতে কোনো এফেক্ট না হয়। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় মার্কিন প্রশাসনটা একটু মাল্টি সিস্টেমে, যেটা একটা বলছে ইউএসটিআরকেও চিঠি আমাদের কমার্স অ্যাডভাইজার দিবেন, কিন্তু এটা মাল্টিপল এনগেজমেন্ট দরকার। প্রয়োজন হইলে সেখানে লবিস্ট নিয়োগ করে, এটা কিন্তু একতরফা না, প্রেসিডেন্ট শুধু করতেছে, কিন্তু প্রেসিডেন্টকে যারা সাপোর্ট দিচ্ছে, সেই সাপোর্টের জায়গাগুলিতেও কিন্তু আমাদের না। আমি একটু মোটা থেকে যেটা জানতে চাই সাধারণ পাবলিক হিসাবে, যে মাননীয় প্রধান উপদেষ্টা চিঠি দিলেন, আমরা সেই চিঠির, তার তো নিশ্চয়ই একটা যোগাযোগের ভালো জায়গা আছে, ঠিক সেই জায়গা থেকে আমরা কি আশা করতে পারি যে কিছু একটা ঘটবে? এটা একটু ডিফিকাল্ট, এটা একটু ডিফিকাল্ট। কারণ আপনি দেখেন, এই যে আমাদের এখানে স্যাংশন ছিল, যে জিএসপি তারা বন্ধ করলো,
এবং র্যাবের উপরে তারা স্যাংশন দিল, আরও যে সমস্ত ব্যাপারগুলি ঘটালো, সেই ঘটনা হয়েছিল শেখ হাসিনার আমলে। তখন বলা হয়েছিল শেখ হাসিনার শাসন ব্যবস্থার প্রতি ওনার সন্দেহ। এখন শেখ হাসিনা সরে গেছে, কিন্তু স্যাংশন কি দূর হয়েছে? হয়নি, কারণ আমেরিকান সিস্টেমটা অত্যন্ত জটিল। কিন্তু এটার জন্য সেই জন্য আমরা বলতে চাচ্ছি যে এটা জটিল হলেও আমরা তো রিলাক্টেন্ট বসে থাকতে পারি না। সেই জন্য কিছু একটা অ্যাকশন বসে তো থাকার কথা এটা করছে। আর দ্বিতীয় কথা হলো যে ট্রাম্প কিন্তু কালকেও আবার মানে হোয়াইট হাউস থেকে এটা আবার বলা হয়েছে যে অনেক জায়গায় এরকম বলছে যে 90 দিনের জন্য আপাতত পজ আছে গ্লোবাল অ্যাকশনগুলি, কিন্তু এটাও ওনারা বলছে এটা ফেক, কোনো পজ নাই, যেটা ইম্পোজ করছে ইট উইল কন্টিনিউ। এখন এটা আমাদের অ্যাপিল আমরা করতে থাকবো, এবং আমরা উনি যেটা চাচ্ছেন সেটা যদি আমরা পূরণ করতে পারি 3 মাস সময়ে, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে আমার মনে হয় কন্টিনিউয়াস ডায়ালগ উইথ ইউএস অ্যাডমিনিস্ট্রেশন এবং বিভিন্ন লেভেলে, নট অনলি যে ট্রাম্পরে চিঠি দিয়েছেন ইউনুস সাহেব, ইট ইজ এনাফ, নো, আমি বলছি বিভিন্ন লেভেলে যে যোগাযোগটা একেবারে বিস্তৃতভাবে যোগাযোগ করা, কারণ ইউএস বাংলাদেশ রিলেশনটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসেম্বরে ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোটের প্রস্তুতি নির্বাচন কমিশন একটা রুটিন দায়িত্ব। ডিসেম্বরে একটা ইনিশিয়াল তারিখের ব্যাপার এখানে আসেই, এবং প্রফেসর ইউনুস নিজেও বলেছেন যে তোমরা ডিসেম্বরে একটা নির্বাচন আমাদের দেশে করতে চান, যদি সেটা কম সংস্কারে হয়। আবার ওনার কাছে একটা সংস্কার এজেন্ডা আছে, এবং সেটা একটু বিস্তৃত করলে হয়তো আগামী বছরের জুন পর্যন্ত যেতে পারে, সেটাও বলছেন। সুতরাং 2 অপশনই যখন সামনে, তখন নির্বাচন কমিশনের দায়িত্ব প্রস্তুতি নিয়ে রাখা, সেটা ঠিক আছে। বিশেষ করে এখানে সবচেয়ে মেজর পলিটিক্যাল পক্ষ হলো, কারণ উনি তো সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্তগুলি নিচ্ছেন। এখানে বিএনপি তারা দ্রুত নির্বাচন চাচ্ছে। এখন বিএনপির এই জিনিসটা তিনি কিভাবে দেখছেন বা অন্যান্যরা কিভাবে নিচ্ছে, এইসব দিক থেকে চিন্তা করলে ডিসেম্বর প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু কোনো ক্লিয়ার রোডম্যাপ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। নির্বাচন কমিশন হলো একটা এজেন্সি, দে উইল অপারেট দ্য ইলেকশন, বাট ডিসিশন উইল কাম ফ্রম দ্য ইন্টারিম অথরিটি। দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ নট ডিক্লেয়ার এনি ক্লিয়ার রোডম্যাপ যে এইটা। কিন্তু সেই জায়গাগুলোতে আমার মনে হয় যত দ্রুত স্পষ্ট হবে যে অনিশ্চয়তাটা তত দূর হবে না। কিন্তু যেহেতু প্রসঙ্গ উঠলো, আপনার কাছে আমি এটা জানতে চাই ছোট্ট করে, আসলে নির্বাচন প্রসঙ্গে কেউ বলছেন সংস্কার আগে, কেউ বলছেন কিছুটা সংস্কার করে নির্বাচন। তাহলে এই যে কোনটা আগে, মুরগি আগে না ডিম আগে, ডিম আগে না মুরগি আগে, এই করতে করতে শেষ পর্যন্ত দাঁড়াবে কি? না, আমি তো বলবো যে দুইটাই দরকার আছে, দুইটাই সাইমultaneously চলবে। নির্বাচনেরও দরকার আছে, আবার সংস্কারেরও দরকার আছে। কারণ এখানে আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্যটা দেশটার একটা উন্নতি এবং স্থিতিশীলতা যদি রাখতে চাই, তাইলে আমরা অবশ্যই নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, এই জিনিসগুলি জড়িত আছে। আবার আমাদের সংস্কারও দরকার আছে, কারণ আমাদের এখানে প্রচুর রক্তক্ষয়ের মাধ্যমে একটা পরিবর্তন আসছে। তো আমরা যদি রিয়েল সেন্সে কোনো চেঞ্জ না আনতে পারি প্রাতিষ্ঠানিক সংস্কারের, যে আমাদের দেশে ঠিক মতো নিয়ম মাফিক গণতান্ত্রিক নির্বাচনগুলি হবে, তো সে দুইটাই প্রয়োজন আছে, এটা আমি বলবো না। তবে কোনোটার একটা পরিসমাপ্তির দিকে যাওয়া কিন্তু ঠিক হবে না, কারণ সংস্কারটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ওনারা একটা পর্যায়ে গিয়ে পরবর্তী সরকারের কাছেই সংস্কারের যাবতীয় দায়িত্ব দিতে হবে, এবং সেই ধরনের অঙ্গীকার নিয়ে রাজনৈতিক দলগুলিকেও কাজ করতে হবে। কারণ এখানে যখন ইনভেস্টমেন্টটা বিদেশ থেকে আসবে, তখন কিন্তু তারা দেখবে যে রাজনৈতিক দলগুলির চিন্তাটা কি। একটা অন্তর্বর্তী সরকার হলো স্বল্পকালীন সরকার, দীর্ঘমেয়াদী সরকার হলো রাজনৈতিক সরকার। তো রাজনৈতিক সরকারগুলি সংস্কারটা কন্টিনিউ করতেছে কিনা, এবং রাজনৈতিক সরকারের কাছে না যাওয়া পর্যন্ত এই কোনো বিনিয়োগ সিদ্ধান্ত, এই যে চায়নাও নিয়ে গেলেন প্রধান উপদেষ্টা, প্রতিশ্রুতি আসছে, ওনারা তো এনভায়রনমেন্ট দেখতে চাচ্ছে। তো আমি বলতে চাচ্ছি যে এটার আমার মনে হয় যে এই জিনিসগুলির ক্ষেত্রে অনেক কিছু স্পষ্টতা থাকা দরকার, যাতে একটা বিদেশি এবং দেশি বিনিয়োগকারী ব্যবসা বাণিজ্যের প্রতি একটা আস্থা থাকে, তা থেকে মানুষের কর্মসংস্থান হবে। মানুষের চাহিদা যদি পূরণ করা না যায়, তাহলে কিন্তু সকল অভিষ্টই মানে সকল কার্যক্রমের চেষ্টাটাই কিন্তু বৃথা যাবে। বৃথা আমাদের যে রক্তক্ষয়ের মাধ্যমে জুলাই এবং আগস্টে আন্দোলনের মাধ্যমে আমাদের তরুণ সমাজ একটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন, সেই প্রত্যাশার বিন্দুতে আমরা পৌঁছাতে পারবো না। মাসুদ করিম, একেবারে শেষের দিকে আমি একটা অন্য প্রসঙ্গ আলোচনা করতে চাই। যেমন ধরেন, যুগান্তকারী একটা পরিবর্তন ঘটালো আমাদের তরুণ সমাজ এবং আমাদের তরুণ ছাত্রছাত্রীরা, কিন্তু এই যে ইদানিং একটা মব কেন্দ্রিক যে নানা ধরনের সংকট হয়, যেমন গতকাল
এটা যুগান্তকারী একটু ফিলিস্তিনি জনগণের পক্ষে আমরা বিক্ষোভ করলাম, আমরা সংহতি জানালাম। কিন্তু ঠিক সেই সময়ে এই আলোচনাটা করতেও খুব বাধে বিবেকে বাধে যে এই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা কয়েকটা জায়গায় হামলা করলাম, ভাঙচুর করলাম, বিশেষ করে বাটা এবং কেএফসি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এইখানে যে হামলা বা এই যে ভাঙচুর বা লুটপাট করে আদৌ কি বার্তা দিলাম আমরা? যে আমরা প্রথম কথা হলো, যদি কেউ মনের থেকে ঘৃণা করে বা ইসরায়েলি পণ্য হিসেবে বর্জন করতে চায়, ব্যক্তিগতভাবে তিনি বর্জন করতে পারেন, এটা তার ইচ্ছা। কিন্তু দ্বিতীয় কথা হলো, এই হামলা করাটা কোনো সমাধান না। আর তৃতীয় কথা হলো যে হামলাটা কোন সময় হয়েছে, যে আমাদের দেশে যখন বিদেশি বিনিয়োগকারীরা এখানে একটা সম্মেলন করছে, 5 শতাধিক বিদেশি বিনিয়োগকারী দেশে আসছেন, ওনারা তো আইসেই দেখেন যে বিনিয়োগের অ্যাটমসফিয়ারটা কি। এই আমরা যে পিসফুল প্রচেষ্টা করলাম সেটাও হয়তো ঠিক আছে, কিন্তু আমরা যখন এই লুটপাট ভাঙচুর এসব করলাম, তো এখানে তো একটা বিনিয়োগ আসছে। এখন আপনি বার্তাটা তো অন্যরকম হয়, বার্তাটা খারাপ না? তো তারা যে যারাই বিনিয়োগ করতে চাচ্ছেন তারা তো তার বিনিয়োগ প্রোটেকশনটাও চাইবেন। এখন আপনি এটা ইসরায়েলি পণ্য না বাংলাদেশি পণ্য, ইসরায়েলি পণ্য তো আপনি পদে পদে ব্যবহার করছেন। ইসরায়েলি ইনভেস্টমেন্ট বা কোনো এই প্রতিবাদ করলেই যে সবকিছু হয়ে গেল বা পেয়ে গেলাম তা তো না। কারণ এটা তো আমার নিজেরই সর্বনাশ হচ্ছে। আমার দেশে মানুষের কর্মসংস্থান, আমার দেশে শিল্প কারখানা গড়ে ওঠা, সেই জায়গার ক্ষেত্রে এটা কিন্তু কোনো ইতিবাচক বহন করবে না। সুতরাং আমি মনে করি যে কোনো প্রটেস্ট পিসফুল হওয়া উচিত, মব কালচারটা অবিলম্বে বন্ধ করা উচিত। এটা আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে কঠিন অ্যাকশন অবশ্যই নিতে হবে যারা এই ধরনের মব টপ করছে, যে নামেই করুক, যেভাবেই করুক। কারণ ক্লিয়ার যে লুটপাট করা হয়েছে, লুটপাট কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। যে শেষে যে আলোচনাটি করলাম, মব কালচার, হঠাৎ করে একদল মানুষ কোথাও গিয়ে লুটপাট করলাম, এটা আমার গণতান্ত্রিক অধিকার, এটাকে জাহির করবার চেষ্টা করলাম, এটা তো ঠিক না। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।